দুপুরের কড়া রোদে পুরনো দিল্লির চাউড়ি বাজারের শোরগোল কান ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু জগদম্বা প্রিন্টিং প্রেসের ভেতরে এক অদ্ভুত নীরবতা ছেড়ছিল। নীরবতা এই জন্য নয় যে সেখানে কেউ ছিল না, বরং এই কারণে যে প্রেসের প্রাণ, সেই কোটি টাকার জার্মান প্রিন্টিং মেশিন হঠাৎ এক তীব্র খটখট শব্দের সাথে বন্ধ হয়ে গিয়েছিল। বিমলবাবুর মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। তার কপাল থেকে ঘামের ফোঁটা ঝরে তার দামি রেশমি জামা ভিজিয়ে দিচ্ছিল। তিনি রাগে নিজের মেজে মুষ্টি আঘাত করলেন। রামলাল, তোমাকে এই মেশিনের সার্ভিসিংয়ের জন্য 500 টাকা দিয়েছিলাম। বিমলবাবুর আওয়াজ পুরো ফ্যাক্টরিতে প্রতিধ্বনিত হলো। আর এখন যখন সবচেয়ে বড় সরকারি অর্ডার ছাপাতে হবে, তখন এটি ভাঙাচোরা লোহায় পরিণত হলো। আমার জবাব চাই। হেড মেকানিক রামলালের হাত কাঁপছিল। তার হাতে গ্রিস লেগেছিল, আর সে বারবার নিজের প্যান্টে হাত মুছছিল, যেন গ্রিসের সাথে সাথে নিজের ঘাবড়ে যাওয়াও মুছে ফেলতে চায়। সে মেশিনের প্যানেল খুলেছিল, তারের জঞ্জাল দেখেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে আসলে ত্রুটি কোথায়। মালিক, এর সার্কিট বোর্ড হয়তো জ্বলে গেছে, বা হয়তো হাইড্রোলিক পাম্প। আমাকে কোম্পানির ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে। কোম্পানির ইঞ্জিনিয়ার কি জার্মানি থেকে আসবে? বিমলবাবু দাঁত কিরমির করে বললেন, অর্ডার কাল সকালে দিতে হবে। যদি মেশিন না চলে তবে আমার লাখ লাখ টাকার লোকসান হবে, আর সম্মান ধুলোয় মিশে যাবে। ওই সময় কারখানার বড় লোহার গেটের কাছে 12 বছরের একটি ছেলে দাঁড়িয়েছিল। নাম ছিল আকাশ। আকাশের কাঁধে একটি ময়লা প্লাস্টিক বস্তা ঝুলছিল, যাতে সারা দিনের জমানো খালি বোতল আর পুরনো কাগজ ভরা ছিল। তার জামা কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ছিল, আর পায়ে আলাদা আলাদা রঙের হাওয়াই চটি ছিল। ধুলো আর মাটির এক স্তর তার গায়ের রং লুকিয়ে দিয়েছিল, কিন্তু সেই ধুলোমাখা স্তরের আড়ালে তার চোখ চকচক করছিল। সেই চোখগুলো আবর্জনার স্তূপকে নয়, বরং ওই বিশাল জার্মান মেশিনকে দেখছিল। আকাশ ওই আওয়াজ শুনেছিল। যখন মেশিন বন্ধ হয়েছিল তখন সবাই শুধু শোরগোল শুনেছিল, কিন্তু আকাশ একটি চিৎকার শুনেছিল। সে মেশিনের ভাষা বুঝতে পারত। সে ছোটবেলা থেকে আবর্জনায় ফেলে দেওয়া ভাঙা রেডিও, ঘড়ি আর পাখা খুলে দেখত যে সেগুলোর ভেতরে কি আছে। তার কাছে মেশিন লোহার টুকরো নয়, বরং জীবিত প্রাণী ছিল। সে ধীরে ধীরে ভয় পেতে পেতে ভেতরে পা বাড়াতে লাগল। তার খালি পা ঠান্ডা মেঝেতে পড়ছিল। তার হৃদস্পন্দন ছিল দ্রুত, ধকধক ধকধক, ঠিক ওই মেশিনের পিস্টনের মতো, যা এখন শান্ত ছিল। সে জানত যে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সে জানত যে তার যোগ্যতা শুধু আবর্জনা তোলার, কিন্তু ওই মেশিনের কষ্ট তার সহ্য হচ্ছিল না। সে তার ভারী বস্তা দরজার কাছে রেখে দিল। নিজের ছেঁড়া হাফ প্যান্টে নিজের কালো তেল মাখা হাত মুছল। সে রামলাল আর বিমলবাবুর কাছে পৌঁছাল। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য শ্রমিকরা তাকে তাচ্ছিল্যের সাথে দেখছিল। এই ছেলে, চল ভাগ এখান থেকে, একজন শ্রমিক চেঁচিয়ে উঠল। এটি কোনো দান খয়রাত করার জায়গা নয়। আকাশ থামল না। সে নিজের দৃষ্টি মেশিনের একটি বিশেষ অংশে, একটি ছোট্ট ভালভের ওপর জমিয়ে রেখেছিল। সে এক গভীর শ্বাস নিল। নিজের কাঁপানো কণ্ঠ সামলে নিয়ে বিমলবাবুর চোখের দিকে তাকিয়ে বলল, সাহেব, আমি এটি ঠিক করতে পারি। পুরো কারখানায় আবার নীরবতা ছেয়ে গেল। এবার নীরবতা ভয়ের নয়, বরং অবিশ্বাসের ছিল। রামলাল নিজের রেঞ্জ নিচে নামালো আর আকাশকে এমনভাবে দেখল যেন সে কোনো খুব বাজে মজা করেছে। বিমলবাবুর চোখ বড় হয়ে গেল। তুই? বিমলবাবু হেসে কিন্তু রাগে বললেন, একজন আবর্জনা কুড়ানো ছেলে যে মেশিনকে 20 বছরের অভিজ্ঞ মেকানিক বুঝতে পারল না, সেটি তুই ঠিক করবি? মাথা খারাপ হয়েছে নাকি তোর? রামলাল নিজের ভারী হাত আকাশের পাতলা কাঁধে রাখল আর তাকে পেছনের দিকে ধাক্কা দিল। তার ধরা এত শক্ত ছিল যে আকাশের পুরনো জামার সেলাই ছিঁড়ে যাওয়ার শব্দ হল। মালিক, এই ছোড়া পাগল। এই আবর্জনা স্তূপে সুচ খোঁজা ছেলে কোটি টাকার মেশিনে হাত দেবে। রামলাল পানের পিক ঠোঁটের কোণে চেপে ধরে বলল, চল বেরো এখান থেকে, নয়তো এক্ষুনি লাঠি দিয়ে। আকাশ টালমাটাল হল, কিন্তু পড়ে গেল না। সে নিজের কাঁধে রামলালের আঙ্গুলের জ্বালা অনুভব করল, কিন্তু তার মনোযোগ সরল না। সে নিজের মুঠি শক্ত করল। তার নখের ভেতরে আটকে থাকা কালো মাটি তার তালুতে বিঁধতে লাগল। সে জানত যে এটি তার শেষ সুযোগ। যদি সে এখন পিছিয়ে যায় তবে সে সারা জীবন শুধু আবর্জনাই কুড়িয়ে যাবে। সাহেব আকাশ রামলালকে উপেক্ষা করে সরাসরি বিমলবাবুর চোখের দিকে তাকাল। তার কণ্ঠে এক অদ্ভুত তেজ ছিল, যেন কোনো পুরনো মুদ্রা মাটিতে পড়েছে। মেশিন জ্যাম হওয়ার ঠিক 3 সেকেন্ড আগে একটি শীষের মতো আওয়াজ এসেছিল। শুশু করে যেমন টায়ার থেকে হাওয়া বের হয়, আর তারপর খট করে আওয়াজ। মেশিন নয় সাহেব, এটি হাওয়ার পাইপ। এর ভ্যাকিউম লিক হচ্ছে। বিমলবাবুর ভ্রু কুঁচকে গেল। তিনি রামলালের দিকে তাকালেন।
রামলালের মুখ খোলা রয়ে গেল। সে নিজেও কিছু এমন আওয়াজ মনে করার চেষ্টা করছিল, কিন্তু মেশিনের শোরগোলে সে মনোযোগ দেয়নি। ঘরে নীরবতা আরও গভীর হল। শুধু দেওয়ালে টাঙানো পুরনো ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। প্রতি টিক বিমলবাবুর হৃদয়ে হাতুড়ির মতো বাজছিল। কাল সকালে ডেলিভারি, লাখ লাখ টাকার জরিমানা, বদনাম। বিমলবাবু নিজের হাতের ঘড়ি দেখলেন। দুপুর 3টে বেজে গিয়েছিল। কোম্পানির ইঞ্জিনিয়ার কাল সন্ধ্যের আগে আসতে পারত না। তাদের কাছে হারানোর মতো আর কিছু বাকি ছিল না। ছেড়ে দাও ওকে, রামলাল। বিমলবাবু ধীর কিন্তু কঠোর স্বরে বললেন। কিন্তু মালিক, আমি বললাম ছেড়ে দাও, বিমলবাবু চিৎকার করে বললেন। তারপর আকাশের দিকে ফিরলেন। তার চোখে আশা কম আর সতর্কতা বেশি ছিল। ছেলে, তোর নাম কি? আকাশ। জি। দেখ আকাশ। বিমলবাবু তার কাছে এলেন। তার দামি সুগন্ধি আকাশের নাকে ভরে গেল, যা ঘাম আর আবর্জনার গন্ধ থেকে একদম আলাদা ছিল। তোর কাছে 10 মিনিট আছে, মাত্র 10 মিনিট। যদি তুই এই মেশিন আরও নষ্ট করিস বা কোনো যন্ত্রাংশ চুরির চেষ্টা করিস, তবে আমি তোকে পুলিশের হাতে দেব, আর বিশ্বাস কর, থানায় তোকে কেউ বাঁচাতে আসবে না। আকাশ থুতু গিলল। তার গলা শুকিয়ে আসছিল। জি সাহেব। রামলাল আর বাকি শ্রমিকরা পিছিয়ে গেল, কিন্তু তাদের নজর আকাশের উপর নিবদ্ধ ছিল, যেমন শকুন নিজের শিকারকে দেখে। আকাশ এক গভীর শ্বাস নিল। বাতাসে কালি, গ্রিজ আর কাগজের মেশানো গন্ধ ছিল। তার জন্য পৃথিবীর সবথেকে চমৎকার সুগন্ধ। সে ধীরে ধীরে ওই বিশাল মেশিনের দিকে এগোল। তার উচ্চতা মেশিনের সামনে কোনো পিঁপড়ের মতো লাগছিল। এই লোহার দৈত্য শান্ত দাঁড়িয়েছিল, যেন কোনো ডাক্তারের অপেক্ষা করছে। আকাশ তার হাত বাড়াল। তার আঙ্গুল কাঁপছিল। যেমনই তার খসখসে তালু মেশিনের ঠান্ডা মসৃণ ধাতু স্পর্শ করল, সে এক অদ্ভুত কারেন্ট অনুভব করল। এই লোহা প্রাণহীন ছিল না, এটি তার সাথে কথা বলতে চাইছিল। ভয় পাস না আকাশ, সে মনে মনে নিজেকে বলল। আব্বু বলতেন মেশিন কখনো মিথ্যে বলে না, মিথ্যে মানুষ বলে। সে নিজের পকেট থেকে একটি ছোট মরচে ধরা স্ক্রুড্রাইভার বের করল, যা সে গতকালই একটি নর্দমার পাশ থেকে কুড়িয়েছিল। এটি তার হাতিয়ার ছিল, তার অস্ত্র। সে মেশিনের নিচে হাঁটু গেড়ে বসল, যেখানে তেল আর ধুলোর এক মোটা স্তর জমেছিল। মেশিনের নিচের জগৎ অন্ধকার আর শ্বাসরুদ্ধ করছিল। সেখানে হাওয়া নেই, শুধু তেলের ভারী গন্ধ আর লোহার শীতলতা ছিল। আকাশ নিজের কনুইনের ওপর ভর দিয়ে ভেতরে ঢুকল। ওপর থেকে চুইয়ে আসা আলোর একটি পাতলা রেখা ধুলোর কণাগুলোকে নাচাচ্ছিল। ওটুকুই তার সাহারা ছিল। বাইরে শ্রমিকদের ফিসফাস আর বিমলবাবুর জুতোর টপটপ শব্দ শোনা যাচ্ছিল, যেন কোনো ঘড়ি উল্টো চলছে। আকাশ নিজের চোখ বন্ধ করে নিল। সে নিজের কানে বাজতে থাকা ওই শুশু আওয়াজকে পুনরায় মনে করল। আওয়াজ মেশিনের বাম দিকের ফিডার ইউনিটের নিচ থেকে এসেছিল। সে তার হাত অন্ধকারে বাড়ালো। তার আঙুল হাত রাখছিল, প্রথমে ঠান্ডা লোহা, তারপর মসৃণ তার, আর তারপর রবার। তার হাত একটি মোটা কালো পাইপের ওপর থামল। এটি এয়ার সাকশন পাইপ ছিল, যা কাগজ তোলার জন্য ভ্যাকুয়াম তৈরি করত। আকাশ নিজের আঙুল পাইপের জয়েন্টের ওপর ঘোরালো। সেখানে ভিজে ভাব ছিল, তেল নয় বরং আর্দ্রতা। আর তারপর তার আঙুল একটি ফাঁকা জায়গায় ঢুকে গেল। তার বুক ধরফর করে উঠল। ধরা পড়েছে। পাইপটিকে আটকানোর স্টিলের ক্ল্যাম্প নিজের জায়গা থেকে সরে গিয়েছিল। মেশিনের কম্পন নাট ঢিলে করে দিয়েছিল, যার ফলে ভ্যাকুয়াম লিক হচ্ছিল, আর সেন্সার মেশিনকে এমার্জেন্সিতে বন্ধ করে দিয়েছিল। এত ছোট একটা বিষয়, কিন্তু এত অন্ধকার জায়গায় এটি দেখতে পাওয়া অসম্ভব ছিল। এটি শুধু অনুভব করা যেত। 5 মিনিট বাকি আছে ছেলে। বাইরে থেকে বিমলবাবুর কড়া আওয়াজ এলো। আকাশের শরীর শিউরে উঠল। সে নিজের পকেট থেকে সেই মরচে ধরা স্ক্রুড্রাইভার বের করল। এবার আসল পরীক্ষা ছিল। জায়গা এত কম ছিল যে সে তার হাত ঠিকমতো ঘোরাতেও পারছিল না। স্ক্রু জার্মান স্টিলের ছিল, আর তার স্ক্রুড্রাইভার নর্দমা থেকে পোলা আবর্জনা। সে স্ক্রুড্রাইভারের ডগা স্ক্রুয়ের খাঁজে সেট করার চেষ্টা করল। খচ! স্ক্রুড্রাইভার পিছলে গিয়ে ধাতুতে ধাক্কা খেল। আকাশ নিজের শ্বাস আটকে নিল। যদি স্ক্রুয়ের প্যাচ নষ্ট হয়ে যায়, তবে মেশিন কখনো ঠিক হবে না। তার কপাল থেকে ঘাম বয়ে তার চোখে যেতে লাগল, যাতে জ্বালা হতে লাগল, কিন্তু সে পলক ফেলারও সাহস করল না। সে নিজেকে বোঝালো, আব্বু বলতেন লোহার সাথে লড়াই করো না, তাকে মানাও। সে নিজের ছেঁড়া জামার কোনা দিয়ে স্ক্রুড্রাইভারের ডগা মুছল, যাতে সেটি না পিছলে যায়। সে পুনরায় চেষ্টা করল। এবার সে শক্তি নয় বরং ভারসাম্যের ব্যবহার করল। স্ক্রুড্রাইভারের ডগা খাজে বসে গেল। সময় যেন থমকে গেল। আকাশ নিজের কবজি খুব ধীরে, খুব সাবধানে ঘোরালো। চড়র! এক হালকা আওয়াজ হলো। স্ক্রু ঘুরল।
সে আরও একবার ঘোরালো। চড়র। পাইপ এখন নিজের জায়গায় টাইট হয়ে গেল। সে ক্ল্যাম্পটি নাড়িয়ে দেখল। সেটি পাহাড়ের মতো মজবুত ছিল। সে তাড়াতাড়ি আশেপাশের তারগুলো চেক করল যে অন্য কিছু নড়ে গেছে কিনা। সব ঠিক ছিল। সে ধীরে ধীরে পেছনে সরে এলো আর মেশিনের নিচ থেকে বেরোলো। তার পুরো পিঠ গ্রিজে কালো হয়ে গিয়েছিল আর মুখে মাকড়সার জাল লেগেছিল। সে দাঁড়ালো। তার হাঁটু কাঁপছিল। বিমলবাবু আর রামলাল তার মাথার ওপর দাঁড়িয়েছিল। রামলালের মুখে এক কুটিল হাসি ছিল, যেন সে আকাশের ব্যর্থ হওয়ারই অপেক্ষা করছিল। হয়ে গেল তোর তমাশা? রামলাল কটাক্ষ করল। চল এবার পুলিশ ডাকি। আকাশ কিছু বলল না। সে শুধু মেশিনের কন্ট্রোল প্যানেলের দিকে ইশারা করল। তার আঙুল কাঁপছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। চালিয়ে দেখে নিন মালিক। বিমলবাবু এক মুহূর্তের জন্য আকাশের মাখানো মুখ দেখলেন, তারপর রামলালের দিকে মাথা নাড়লেন। এটি একটি নীরব আদেশ ছিল, করো অথবা মরো। রামলাল বিড়বিড় করতে করতে কন্ট্রোল প্যানেলের দিকে এগোলো। দেখে নেবেন মালিক, সে সতর্ক করল। যদি মোটর পড়ে তবে এই ভিখারির চামড়া আমিই তুলব। রামলালের ভারী হাত ওই বড় সবুজ রঙের স্টার্ট বাটনের দিকে এগোলো। পুরো কারখানা শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। আকাশ নিজের মুঠি এত জোরে বন্ধ করল যে তার নখ তালুতে বিঁধে গেল। তার হৃৎস্পন্দন কানে কোনো দামামার মতো বাজছিল। ধরাধর ধর। রামলালের তর্জনী আঙুল বাটনের পৃষ্ঠ স্পর্শ করল। এটাই সেই মুহূর্ত। সব কিছু যেন ধীর হয়ে গেল। রামলাল বাটন টিপল। এক হালকা ক্লিকের শব্দ হলো। সেই শব্দ এত ধীর ছিল, কিন্তু সেই নীরবতায় কোনো বন্দুকের গুলির মতো লাগল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিছু হলো না। মেশিন খামোশ ছিল। রামলালের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠতে লাগল। বলেছিলাম না আমি? কিন্তু তার কথা শেষ হবার আগেই মেশিনের পেট থেকে এক গভীর ভারী আওয়াজ এলো, যেমন কোনো ঘুমন্ত সিংহ জাগছে। মাটিতে হালকা কম্পন অনুভূত হলো। আকাশের মুখে এক ম্লান উজ্জ্বলতা এলো। ওই আওয়াজ বিদ্যুৎ দৌড়ানোর ছিল। পরের মুহূর্তেই ছুচুক ছুচুক আওয়াজের সাথে মেশিনের বড় রোলারগুলো ঘুরতে লাগল। সেই সুসু আওয়াজ, যা আগে চুইয়ে পড়ার ছিল, এখন এক ছন্দময় সঙ্গীতে বদলে গেল। এটি ভ্যাকিউমের সঠিক চাপ ছিল। মেশিন কাগজের স্তূপ থেকে প্রথম শীট নিজের কবজায় নিল। সররর। কাগজ ভেতরে গেল। খটাখট খটাখট। ছাপার সিলিন্ডার ঘুরল। সররর। কাগজ বাইরে এলো। ট্রেতে গরম গরম তাজা ছাপা কাগজের শীট পড়ল। কালির তীব্র সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। মেশিন এখন নিজের পুরো গতি ধরে নিয়েছিল, একদম নতুনের মতো। কোনো ঝটকা ছাড়াই, কোনো আওয়াজ ছাড়াই। সে শুধু গান গাইছিল। বিমলবাবু দৌড়ে ট্রের কাছে পৌঁছালেন। তিনি কাঁপানো হাতে ওই প্রথম কাগজ তুললেন। ছাপা একদম স্পষ্ট, একদম পরিষ্কার। একটিও দাগ নেই। সরকারি অর্ডারের প্রথম পাতা একদম সঠিক ছাপা হয়েছিল। তিনি কাগজটি বুকে জড়িয়ে নিলেন, যেন সেটি কাগজ নয়, বরং তার প্রাণ। তার চোখে জল চলে এলো। যে কাজ তার সবথেকে দক্ষ মেকানিক আর 500 টাকার সার্ভিসিং করতে পারেনি, সেই কাজ বাইরে দাঁড়িয়ে থাকা এক আবর্জনা কুড়ামা বাচ্চা করে দেখালো। রামলালের মুখ এমন হয়ে গিয়েছিল যেন কেউ তাকে চড় মেরেছে। সে শুধু মেশিনকে আর তারপর আকাশকে অবিশ্বাসের সাথে দেখছিল। তার হাত এখনও বাতাসে ঝুলেছিল, কিন্তু তার দম্ভ গলে গিয়েছিল। বিমলবাবু ধীরে ধীরে ফিরলেন। তিনি শ্রমিকদের ভিড় চিরে আকাশের দিকে তাকালেন। আকাশ এখনও সেখানেই দাঁড়িয়েছিল, দেওয়ালের সাথে লেগে, ভয়ে যে কোথাও মেশিন আবার বন্ধ না হয়ে যায়। বিমলবাবু তার কাছে এলেন। তার নজর আকাশের ছেঁড়া জামাকাপড় আর খালি কালো পায়ের উপর পড়ল। তিনি এক গভীর শ্বাস নিলেন আর হাঁটু গেড়ে বসলেন। নিজের দামি প্যান্ট নোংরা মেঝেতে ঠেকিয়ে দিলেন, যাতে তার উচ্চতা ওই ছোট বাচ্চার সমান হতে পারে। বেটা, বিমলবাবুর কণ্ঠ বুঝে এলো। তুই এটি কিভাবে করলি? তুই কিভাবে জানলি যে ত্রুটি ওখানেই ছিল? আকাশ নিজের নজর নিচু করল। নিজের পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বলল, সাহেব, মেশিন যখন কষ্টে থাকে তখন কাঁদে। শুধু সোনার মতো মানুষ চাই। বিমলবাবু নিজের পকেটে হাত দিলেন আর নোটের এক মোটা তাড়া বের করলেন। 500 টাকার করকরে নোট। তাদের খসখস আওয়াজ কারখানার শোরগোলের মধ্যেও পরিষ্কার শোনা গেল। শ্রমিকদের চোখ ছানা বড়া হয়ে গেল। এই পরিমাণ টাকা ততটাই ছিল যা তারা সারা বছরেও রোজগার করতে পারত না। এই নেই নাম। বিমলবাবু তারাটি আকাশের দিকে বাড়িয়ে দিলেন। এতে 50,000 টাকা আছে। তোর জীবন তৈরি হয়ে যাবে। আকাশ ওই গোলাপি আর সবুজ কাগজগুলো দেখল। তার চোখের সামনে তার ভাঙা কুঁড়ে ঘর, অসুস্থ মায়ের ওষুধ আর পেট ভরা খাবার ভেসে উঠল। তার হাত অজান্তেই এগোলো, কিন্তু তারপর হাওয়ায় থমকে গেল। সে নিজের তালু দেখল, যার উপর কালো গ্রিজ আর বছরের পর বছরের নোংরা জমেছিল। তারপর সে বিমলবাবুর পরিষ্কার মখমলি হাতে রাখা ওই নোটগুলো দেখল। সে নিজের হাত সরিয়ে নিল। বিমলবাবু অবাক হয়ে গেলেন। কি হলো?
কম লাগছে? না মালিক, আকাশ ধীর স্বরে বলল। কিন্তু তার কণ্ঠে এক দৃঢ়তা ছিল যা তার বয়সের থেকে অনেক বড় ছিল। এটি অনেক বেশি, এত বেশি যে আমার ভয় লাগছে। কোণে দাঁড়িয়ে থাকা রামলাল এখন আর সহ্য করতে পারল না। তার জ্বলতে থাকা ঈর্ষা এখন মুখে এলো। আরে সাহেব, ও নাটক করছে। ও জানে যে চুরির মাল বেশি দিন টেকে না। দিয়ে দিন ওকে 400 টাকা আর বিদায় করুন। ওটা তো শুধু তুর্কি ছিল, ফ্লুক। মেশিন নিজে থেকেই চলে উঠেছে হয়তো। এই অশিক্ষিত গণ্ডমূর্খ কি বুঝবে ইঞ্জিনিয়ারিং? বিমলবাবুর মুখ রাগে ফেটে পড়ল। তিনি ফিরলেন আর রামলালের দিকে এক পা বাড়ালেন। তুর্কি বিমলবাবু এমন এক গর্জন দিলেন যে মেশিনের আওয়াজ ম্লান হয়ে গেল। 20 বছর ধরে তুই আমার অন্ন ধ্বংস করছিস রামলাল, আর আজ এই বাচ্চাটি তোকে আয়না দেখিয়ে দিল। যাকে তুই অশিক্ষিত বলছিস সে তা শুনেছে যা তোর ডিগ্রিধারী কান শুনতে পায়নি। লজ্জা হওয়া উচিত তোর। রামলালের ঘাড় নুয়ে গেল, তার নজর মাটিতে আটকে গেল, যেন সে সেখানেই কবরে চলে যেতে চায়। বিমলবাবু আবার আকাশের দিকে ফিরলেন। তার চোখে এখন দয়া নয়, বরং সম্মান ছিল। আকাশ, টাকা নেবে না তো কি নেবে বল? আজ তুই যা চাইবি বিমল প্রসাদ তোকে দেবে। এটি আমার কথা। কারখানায় নীরবতা নেমে এলো। প্রতি শ্রমিক শ্বাস আটকে অপেক্ষা করছিল। সে কি বাড়ি চাইবে নাকি মোটরসাইকেল? আকাশ নিজের ময়লা শার্টের কোনা আঙুলে মোচড়ালো। সে আরও একবার ওই বিশাল জার্মান মেশিন দেখল যা এখন ছন্দে চলছে। তার চোখে এক স্বপ্ন ভেসে উঠল, সেই স্বপ্ন যা সে প্রতি রাতে আবর্জনার স্তূপের উপর শুয়ে দেখত। সাহেব, আকাশ ইতস্তত করি বলল, আপনি কি আমাকে কাজে রাখতে পারেন? বিমলবাবু অবাক হয়ে গেলেন। কাজে? পরিষ্কারের জন্য নয়? মালিক, আকাশ মাথা নাড়ল। সে রামলালের দিকে একবার তাকালো আর তারপর সরাসরি বিমলবাবুর চোখের দিকে তাকালো। মেশিনের জন্য। আমি শিখতে চাই। আমি জানতে চাই যে এই মেশিন ভাবে কিভাবে। আমি আবর্জনা কুড়োতে কুড়োতে ক্লান্ত হয়ে গেছি সাহেব। আমি আমার হাত কালো করতে চাই, কিন্তু নোংরা দিয়ে নয়, গ্রিজ দিয়ে। তার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা পুরনো বয়স্ক মুনিমজির চোখে জল চলে এলো। এক ক্ষুধার্ত বাচ্চা রুটি নয়, দুঃখতা চাইছিল। বিমলবাবু কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি ওই নোটের তারা পুনরায় নিজের পকেটে রেখে দিলেন। তার মুখে এমন এক হাসি এলো যা সেখানে কেউ অনেক বছর দেখেনি। রামলাল, বিমলবাবু ডাকলেন, কিন্তু এবার কণ্ঠে রাগ নয়, সিদ্ধান্ত ছিল। রামলাল ঘাবড়ে গেল। জি মালিক। নিজের লকার খালি কর আর নিজের এই হেড মেকানিকের উর্দি খুলে ফেল। রামলালের পায়ের তলার মাটি সরে গেল। মালিক, আপনি আমাকে বের করে দিচ্ছেন? 20 বছরের চাকরি, 20 বছর। বিমলপ্রসাদ ঠান্ডা আর সমতল স্বরে বললেন, 20 বছরের অভিজ্ঞতা আজ এই আবর্জনা কুড়োনো ছেলের সামনে হেরে গেল, কারণ তুমি শেখা ছেড়ে দিয়েছিলে রামলাল। তুমি অহংকারী হয়ে গিয়েছিলে, আর অহংকার মেশিন ও মানুষ উভয়ের সবথেকে বড় শত্রু। রামলালের হাঁটু জবাব দিল। সে সেখানেই মেঝেতে বসে পড়ল। তার চোখ দিয়ে জল বইতে লাগল, যা তার গালে লেগে থাকা কালিতে সাদা রেখা তৈরি করছিল। মালিক, আমার ওপর দয়া করুন। আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি কোথায় যাব এই বয়সে? আমার ভুল ছিল। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সে নিজের কাঁপানো হাত দিয়ে নিজের শার্টের পকেটে লাগানো হেড মেকানিকের ব্যাজ ছিঁড়ে বের করল আর সেটিকে বিমলবাবুর পায়ের কাছে রেখে দিল। ব্যাজের ঝনঝন শব্দ ওই নীরবতায় কোনো পাথর পড়ার মতো ভারী লাগল। বিমলবাবুর মুখ পাথরের মতো শক্ত ছিল। তিনি মুখ ফিরিয়ে নিলেন। সাহেব, মুনিমজির কাছ থেকে নিয়ে নিও, কাল থেকে আসার দরকার নেই। রামলাল হতাশায় চারদিকে দেখল, কিন্তু কোনো শ্রমিকই তার সাহায্যের জন্য এগিয়ে এলো না। সবার মাথা নত ছিল। সে নিজের শেষ আশা হারিয়েছিল। সে ধীরে ধীরে উঠতে লাগল। তার কাঁধে যেন পুরো পৃথিবীর বোঝা চলে এসেছিল। তখনই একটি ছোট ময়লা হাত এগিয়ে এলো আর বিমলবাবুর রেশমি হাতা চেপে ধরল। বিমলবাবু চমকে ফিরলেন। আকাশ তার হাতা ধরেছিল। সাহেব, আকাশ ধীর স্বরে বলল, একে বের করবেন না? বিমলবাবুর চোখে প্রশ্ন ছিল। কেন? ও তোকে অপমান করেছে, তোকে ধাক্কা দিয়েছে, চোর বলেছে, আর তুই ওর সুপারিশ করছিস? আকাশ রামলালের দিকে তাকালো। রামলালের চোখে এখন ঘৃণা নয়, বরং লজ্জা আর ভয় ছিল। আকাশ ওই চোখে নিজের আব্বুর মুখ দেখতে পেল। সেই একই অসহায়তা, সেই একই ভয় যা সে প্রতিদিন নিজের কুঁড়ে ঘরে দেখত। সাহেব, আকাশ নিজের ছেঁড়া পকেট হাতড়াল, যেন শব্দ খুঁজছে। মেশিনের একটি যন্ত্রাংশ খারাপ হলে পুরো মেশিন ভাঙাচোরা লোহা হয়ে যায় না, সেটির শুধু একটু মেরামতের দরকার হয়। রামলাল কাকা মেশিনের প্রতি নটবল্টুর নাম জানেন। আমি শুধু অনুভব করতে পারি, আমি নাম জানি না।
যদি ইনি চলে যান তবে আমাকে শেখাবে কে? গুরু ছাড়া শিষ্য কিভাবে হবে সাহেব? পুরো কারখানা স্তব্ধ ছিল। এক 12 বছরের ছেলে, যার কাছে পরার মতো ভালো জামাকাপড় ছিল না, সে সেই মানুষটির জন্য ভিক্ষা চাইছিল যে তাকে লাথি মেরেছিল। এটি শুধু মহত্ব ছিল না, এটি ছিল সংস্কারের সেই সম্পদ যা ধনীদের সিন্ধুকেও পাওয়া যায় না। রামলাল তো যেন মূর্তিতে পরিণত হয়েছিল। সে ফ্যাল করে আকাশের দিকে তাকাচ্ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে হাতটি সে ভেঙে ফেলার হুমকি দিয়েছিল, সেই হাতটি আজ তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। বিমলবাবুর কঠোর নজর গলতে শুরু করল। তিনি আকাশের মাথায় হাত রাখলেন। তার গলায় এক দলা পাকিয়ে এলো। ঠিক আছে, বিমলবাবু গলা পরিষ্কার করে বললেন, তারপর রামলালের দিকে ফিরলেন। রামলাল? রামলাল ঝট করে দাঁড়িয়ে পড়ল হাত জোর করে। তোমার চাকরি বেঁচে গেছে, বিমলবাবু কড়া গলায় বললেন। কিন্তু আজ থেকে তুমি হেড মেকানিক নও, আজ থেকে তুমি এই ওস্তাদের অ্যাসিস্ট্যান্ট। তিনি আকাশের দিকে ইশারা করলেন। এই ছেলে আজ থেকে এই মেশিনের ইনচার্জ। তুমি একে শেখাবে যে কোন হাতিয়ার কি, আর এ তোমাকে শেখাবে যে মেশিনের হৃৎস্পন্দন কিভাবে শুনতে হয়। মঞ্জুর আছে? রামলাল এগিয়ে এসে আকাশের দুটি নোংরা হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিল। সে আকাশের হাত নিজের কপালে ঠেকাল। মঞ্জুর আছে মালিক, আমার সব মঞ্জুর আছে। আজ এই বাচ্চাটি আমাকে সেটি শিখিয়ে দিল যা 20 বছরে মেশিনগুলো শেখাতে পারেনি, ইনসানিয়াত। সেই সন্ধ্যায় জগদম্বা প্রিন্টিং প্রেসে মেশিনের শোরগোলের মাঝে এক আলাদা উদযাপনের পরিবেশ ছিল। বিমলবাবু মুনিমজিকে তৎক্ষণাৎ পাশের মিষ্টির দোকানে পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই গরম গরম জিলিপির সুগন্ধ গ্রিস আর কালির গন্ধকে চাপিয়ে দিল। সবথেকে আবেগপূর্ণ মুহূর্ত ছিল যখন মুনিমজি স্টোর রুম থেকে একটি নতুন নীল রঙের মেকানিক ইউনিফর্ম এনে আকাশের হাতে ধরিয়ে দিলেন। ওই কাপড় আকাশের জন্য কোনো রেশমের থেকে কম ছিল না। সে দৌড়ে কলের কাছে গেল। ঠান্ডা জল দিয়ে সে নিজের মুখ আর হাত ধুলো। নর্দমায় বয়ে যাওয়া জল একদম কালো হয়ে গিয়েছিল। বছরের ধুলো, আবর্জনা আর কপালে থাকা আবর্জনা কুড়োনো ছেলের ছাপ ওই জলের সাথে বয়ে গেল। যখন সে ওই নীল উর্দি পরল, তখন সেটি তার রোগা শরীরে একটু ঢিলে ছিল, কিন্তু তার বুক গর্বে এত চওড়া হয়ে গিয়েছিল যে ওই উর্দি একদম ফিট লাগছিল। রামলাল, যে এখনও পর্যন্ত নিজের অহংকারের বোঝার তলায় দমে থাকত, এখন এক বাচ্চার মতো আকাশকে বোঝাচ্ছিল যে কোন লিভার কখন টানতে হবে। গুরু আর শিষ্যের ভূমিকা বদলে গিয়েছিল, কিন্তু সম্মান দুই তরফেই ছিল। 10 বছর পর জগদম্বা প্রিন্টিং প্রেস এখন এক বিশাল ফ্যাক্টরিতে বদলে গিয়েছিল। পুরনো মেশিনের জায়গায় এখন পুরোপুরি কম্পিউটারাইজড ইউনিট নিয়েছিল। এক শীতাতপ নিয়ন্ত্রিত এসির কেবিনে এক যুবক চিফ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে ফাইলে স্বাক্ষর করছিল। তার মেজে কাচের ফ্রেমে একটি জিনিস খুব যত্নে রাখা ছিল, সেই পুরনো মোর্চে ধরা স্ক্রুড্রাইভার। দরজা খুলে গেল আর এক বৃদ্ধ মানুষ, যার চুল এখন পুরোপুরি সাদা হয়ে গেছে আর কোমর একটু নুয়ে গেছে, ভেতরে এলেন। এটি রামলাল ছিল, যে এখন অবসর নিয়েছে, কিন্তু প্রায়ই দেখা করতে চলে আসত। আকাশ সাহেব, রামলাল মজা করে বললেন, জার্মানি থেকে নতুন মেশিন এসেছে। তার ইঞ্জিনিয়ারদের মাথা ঘুরে যাচ্ছে। তারা বলছে যে ম্যানুয়ালে সব ঠিক আছে, কিন্তু মেশিন চালু হচ্ছে না। আপনি কি একবার দেখবেন? আকাশ হাসল। সে নিজের চেয়ার থেকে উঠল। তার চলায় এখন সেই ভয় নয়, বরং এক অসাধারণ আত্মবিশ্বাস ছিল। চলুন কাকা, দেখি মেশিন কি বলতে চায়। দুজন ফ্লোরে পৌঁছালেন। সেখানে বিদেশি ইঞ্জিনিয়ারদের এক দল ল্যাপটপ আর বড় বড় নকশা খুলে দাঁড়িয়েছিল, বিরক্ত আর ঘামে ভেজা। আকাশ কাউকে কিছু বলল না। সে শুধু মেশিনের ওপর নিজের হাত রাখল আর চোখ বন্ধ করে নিল। ফ্যাক্টরির শোরগোল থেমে গেল। সে আবার ওটাই শুনতে পেল, মেশিনের হৃৎস্পন্দন, এক হালকা ঝড়ঝড়, যা বেল্ট ঢিলে হওয়ার সংকেত ছিল, যা কম্পিউটারের সেন্সর ধরতে পারছিল না। সে নিজের পকেট থেকে একটি চকচকে রেঞ্চ বের করল, একটি নাট একটু টাইট দিল আর অপারেটরকে ইশারা করল। মেশিন মাখনের মতো চলতে শুরু করল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।